নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রথমে বিহার, তারপর মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ। এই মুহূর্তে উত্তরপ্রদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং বারংবার কেন উত্তরপ্রদেশ যোগী সরকারের আমলে আলোচনায় উঠে আসে সেটা নিয়েও কিন্তু বিভিন্ন টক শোতে এই মুহূর্তে আলোচনা চলছে। সরকারের গাফিলতির জন্য 15 জনের মতন যুবক তারা মারা গেলেন এবং আগুনে পুড়ে মারা গেলেন, কেউ দম আটকে মারা গেলেন এবং সরকারি গাফিলতির জন্য সেরকম ঘটনা ঘটেছে। এই মুহূর্তে এটা নিয়ে সারা দেশ তোলপাড় এবং সেখানে যোগীজি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেই জায়গা পরিদর্শনে তিনি গিয়েছিলেন। কিন্তু পরিদর্শনে গিয়ে তিনি যারা মারা গিয়েছে, এইভাবে যাদের বাড়ির সন্তান মারা গিয়েছে তাদের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু দেখা করার পরেই বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্ক অবশ্যই একটা কোথাও প্রশ্ন তুলছে যে বিজেপি সরকার এই মুহূর্তে কোন ভাবে চলছে, কিভাবে চলার চেষ্টা করছে। তার কারণ তিনি সেখানে গিয়ে যে অ্যাটিটিউড দেখিয়েছেন, তিনি সেখানে গিয়ে যেভাবে ধমক দিয়েছেন রীতিমতন, তাদের বাড়ির লোকেরা একদম কমপ্লেন করছিলেন যে সরকারি এই সমস্যা ছিল এবং সরকারি বিভিন্ন গাফিলতির জন্য আমাদের বাড়ির ছেলেরা মারা গিয়েছে। তো তখন যোগীজি একদম সরাসরি বলেন, ভাষণ মাত দো, অর্থাৎ ভাষণ দেবেন না। এই ধরনের কথাবার্তা অবশ্যই কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা তুলছে, যে শঙ্করাচার্যের যে ঘটনাটা কয়েক মাস আগে উত্তরপ্রদেশে ঘটেছিল, সেটাও কোথাও গিয়ে একটা অহংকারী মেজাজ সেটার প্রভাব ফেলেছিল। ঠিক তার পরবর্তীতে যখন উত্তরপ্রদেশে এসএসসি জিডি পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে সরকারের ওপর কিন্তু মানুষ খুব একটা খুশি নয়। আমরা দেখতে পেয়েছিলাম মণিকর্ণিকা ঘাট, সেটাকে সৌন্দর্যায়নের নামে যখন মানুষ একদম রীতিমতো রাস্তায় নেমেছিলেন, সেটাকে কেন ভেঙে দেওয়া হচ্ছে এই দাবি নিয়ে, তখনও পুলিশ তাদের উপর চড়াও হয়েছিল। তো এই বিষয়গুলো নিয়ে যখন অলরেডি যোগী সরকারের উপর অসন্তোষ তৈরি হচ্ছে, তখন একদম যোগীজি গেলেন যারা ভিকটিম তাদের পরিবারের সঙ্গে দেখা করতে, যারা মারা গিয়েছেন, তাদের সন্তান মারা গিয়েছেন, তারা সরকারকে সামনে পেয়ে একটা কথা বলতেই পারেন, সরকারের মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী যেভাবে উত্তরটা দিলেন যে ভাষণ মাত্র, সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে রাজনীতির একটা অন্য আঙ্গিককে তুলে ধরে না? অর্থাৎ রাজনেতা যিনি, তাকে তো ধৈর্যশীল হতে হবে, তাকে তো শুনতে হবে। এবং এই ছবিগুলোই তো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারংবার দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, যে তার যে ঔদ্ধত্য, তিনি যে একদম সরাসরি তার পছন্দ না হলে বিরোধীদের কথা একদম পছন্দ না হলেই তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করতেন। তারই তো একদম সরাসরি খেসারত দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে। তো সেইটাও কি এই মুহূর্তে একটু মনে রাখা উচিত নয় যে 2027 সালে উত্তরপ্রদেশে ভোট রয়েছে? অন্তত ভোট এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই উত্তরপ্রদেশ আরো একটা বিষয়ের জন্য কিন্তু এই মুহূর্তে একদম রীতিমতন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার কারণ এই উত্তরপ্রদেশেই অযোধ্যাতে রাম মন্দির থেকে কোটি কোটি টাকা চুরি হয়েছে, সেটাও কিন্তু এই যোগীজির আমলেই হচ্ছে। সুতরাং সেখানে একজন, যেখানে সাধারণ মানুষ তার একদম সরাসরি প্রাণ চলে গিয়েছে, তার মা একটা কথা আবেগান্বিত হয়ে বলতে পারেন না। আমরা সেই ভিডিও দেখাতে পারছি না, কিন্তু অবশ্যই যোগীজি সেখানে মুখে মাস্ক বেঁধে দাঁড়িয়ে আছেন এবং তিনি বলছেন ভাষণ মাত দো। আমরা জানি না যে এটাকে কিভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে। অবশ্যই তারা তো সম্পূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করেন। যে কোনো ডবল ইঞ্জিন স্টেটে কি হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে ক্যাবিনেটে থাকবে, সমস্তটা দিল্লি থেকে ঠিক হয়ে আসে। তো সেটা তো তারা দেখছেন। আমরা জানি না কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে তারা দেখছেন। এর পরবর্তীতে যে বিষয়টা আসছে যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে যে পরিমাণ সম্পত্তির একদম লিস্ট ইন্ডিয়ান এক্সপ্রেসে বের হয়েছে, সেই নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো কথা বলেননি। বিজেপির তরফ থেকে একজন বলেছেন যে একজন মুখ্যমন্ত্রী তার পরিবার থেকে বিভিন্ন মানুষজন প্লট কিনতে পারে না, সেটা কি বেআইনি? কিন্তু প্লট কেনার সংখ্যাটা মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী সময় 2024 এবং 2025 সাল, 2026 সালের অর্ধেক কেটেছে, তার মধ্যেই তাদের 137টা প্লট তারা কিনেছেন। এবং কোথায় তারা প্লটগুলো কিনলেন? প্লটগুলো কিনলেন শুধুমাত্র একদম উজ্জয়নকে কেন্দ্র করে। উজ্জয়ন একটা প্রাইম লোকেশন হয়ে গেল। মহাকাল মন্দিরকে কেন্দ্র করে প্রচুর ব্রিজ সেখানে তৈরি করলেন মুখ্যমন্ত্রী, প্রচুর রাস্তা তৈরি করলেন এবং সমস্ত ধরনের যে দারিদ্রতা, সেগুলো সমস্ত ছবি সরিয়ে দিয়ে উজ্জয়ন শহরটাকে, উজ্জয়ন এলাকাটাকে
অত্যন্ত উন্নত একটা জায়গা তৈরি করলেন গত 2 বছরের মধ্যে, এবং সেইখানে আশেপাশের যত প্লট, যত বিঘে বিঘে জায়গা, সমস্ত তার ভাগনা, তার ভাগ্নি, তার মাস্তুতো ভাই, তার পিস্তুতো ভাই, এদের নামে তিনি কিনলেন। এবং তার নিজের নামেও জমি রয়েছে, তার নিজের ছেলের নামে জমি রয়েছে, ছেলের স্ত্রীর নামে জমি রয়েছে, নিজের স্ত্রীর নামে জমি রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তার সম্বন্ধে একটা কথাও, মোহন ইয়াদবের সম্বন্ধে একটা কথাও মোদী সরকার বলল না। এবং যেটা পবন খেরা বলছেন যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারা কি এই মোহন ইয়াদব তার বাড়ির অ্যাড্রেস জানে না? বিরোধী কোন দলের নেতা, ভাবুন এই মুহূর্তে এই পরিমাণ সম্পত্তি একদম ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরোলো, তো তার বাড়িতে এতক্ষণে কি ইনকাম ট্যাক্স যেত না? তার বাড়িতে কি ইডি যেত না? তার বাড়িতে কি সিবিআই রেড হতো না? এই প্রশ্ন তুলছে কংগ্রেস। ঠিক তখনই আরেকটা রাজ্যের কথা আমাদেরকে বলতে হয়, মধ্যপ্রদেশের থেকে এবার বিহারে চলে যেতে হয়। বিহারে এই মুহূর্তে যে পরিমাণ ক্রাইম রেট বেড়ে গিয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা যেভাবে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অবশ্যই এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কারণ একজন সমাজকর্মী, তাকে ফেক এনকাউন্টার করেছে পুলিশ, তেমন একটা সরাসরি কিন্তু অভিযোগ উঠছে, এবং সেটাকে নিয়ে প্রতিদিন বিহার উত্তাল হয়ে উঠছে। বিহারে কোনো মতেই কিন্তু সেই যে উত্তাপটাকে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, এবং সেই জায়গাটাই কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু একদম ডবল ইঞ্জিন সরকার, সম্রাট চৌধুরী, তাকে কিন্তু খোঁচা মারছে। এবং অবশ্যই নিত্যানন্দ রায়কে কি মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা যেতে পারে? একদম সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যেই যে ধরনের ঘটনাগুলো ঘটছে, পঙ্কজ ত্রিপাঠীর ভাই, তাকে হঠাৎ করে প্রাণঘাতী একটা হামলা এমন করে দেওয়া হয়েছে, তার অত্যন্ত গুরুতর অবস্থায় তিনি এখনো আইসিইউতেই ভর্তি রয়েছে। তো সেই যে জায়গাগুলো বিহারে ঘটছে, সেটা নিয়েও কিন্তু অলরেডি কথা শুরু হয়েছে। এবং অবশ্যই এই সামগ্রিক প্রেক্ষিতগুলো নরেন্দ্র মোদীজি, তিনি কি কোনো মতেই দেখতে পাচ্ছেন না? আমরা জানি না নরেন্দ্র মোদীজি নিজের নামে প্রত্যেকটা রাজ্যে গিয়ে ভোট চান, যে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করার জন্য বিজেপি সরকারকে ভোট দেওয়া হোক, কিন্তু অবশ্যই যে জায়গাগুলোতে মানুষ বিশ্বাস করছেন, সেই জায়গাগুলো কি সঠিকভাবে রক্ষিত হচ্ছে? এই কথা আমরা বলছি তার কারণ, উত্তরপ্রদেশে বারংবার যে ধরনের আলোচনা উঠে আসছে, সেটা অযোধ্যা রাম মন্দিরের একদম যে তহবিল তছরূপ, সেটা হতে পারে, কিংবা একদম এসএসসি জিডি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, সেটা হতে পারে, কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা সেটা ক্যান্সেল হয়ে গেল, প্রত্যেকটা পেপার লিকের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের, এবং এই মুহূর্তে যেভাবে একদম সরকারি গাফিলতির জন্য একটা বাড়িতে একদম দম আটকে মারা গেলেন বিভিন্ন যারা যুবক, একদম সেটা একটা ট্রেনিং সেন্টার ছিল, এবং সেখানে কোনো রকম কোনো বেরোনোর ব্যবস্থা ছিল না, এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা ছিল না, এবং সময় মতন সরকার সেখানে পৌঁছায়নি। সেখানকার যারা লোকাল ছিলেন তারা বলছেন যে সরকার সেখানে পৌঁছায়নি। আগুন যখন লাগলো তখন সরকারকে বারংবার, পুলিশকে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, কেউ সেখানে পৌঁছাননি, যার জন্য এই ধরনের একটা অবস্থা। কিন্তু কোনো মতেই সেটাকে ইগনোর করছেন কিন্তু এই মুহূর্তে একদম সরকার, এবং সরকারের মুখ্যমন্ত্রী যখন গেলেন সেখানে, সেখানে গিয়ে তার কোনো ধরনের ধৈর্যশীল মনোভাব তিনি দেখালেন না। তিনি সম্পূর্ণ বললেন ভাষণ মাধ্য। সম্পূর্ণ যে প্রশ্নটা সাধারণ যুবক যুবতীরা করছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেগুলো দেখতে পাবেন আপনারা, আপনারা কোনো মতেই সেগুলো বড় বড় যে নিউজ চ্যানেল সেগুলোতে দেখাবে না। তো সেখানে আপনারা দেখতে পাবেন যে সাধারণ যুবক যুবতীরা বলছেন যে ভাষণ দেওয়াটাকে শুধু নেতা মন্ত্রীদের কাজ। এই কথাগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের একদম চর্চা শুরু হয়ে গিয়েছে, এবং 3টে রাজ্য এই মুহূর্তে বড় সড়ো অভিযোগের মুখে দাঁড়িয়ে রয়েছে। সেইখান থেকে কোথাও কি গিয়ে এদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা হবে? যে নরেন্দ্র মোদীজি 2014 সালে এসেই বলেছিলেন যে মোদির গ্যারান্টি হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা, কোন ধরনের কোনো ভ্রষ্টাচার সেটাকে সহ্য করা হবে না, সেই জায়গায় তাদের নিজেদের বসানো লোক, যারা প্রত্যেকেই একদম সংঘের সঙ্গে যুক্ত, একদম আরএসএস পন্থী মানুষজন, তাদের কি কোথাও গিয়ে এই মুহূর্তে যারা মুখ্যমন্ত্রী হিসাবে পুরো একদম রাজ্যটাকে লেখা হচ্ছে যে একদম লুটে নিয়েছেন, রাজ্যের যে এত পরিমাণ জমি তারা একদম লুটে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই, তো সেই জায়গায় তাদের সম্বন্ধে কি কোনো ধরনের কোনো তদন্ত হবে না? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এছাড়া যোগী আদিত্যনাথ,
তিনি তো বহুদিন ধরে একদম রাজ্য সামলাচ্ছেন, তিনি যেভাবে একদম সাধারণ মানুষ সাধারণ ভোটারদের সঙ্গে ব্যবহার করছেন সেটাও কি কোথাও গিয়ে একদম সঠিক একটা ব্যবহার তিনি করছেন? 2027 সালের ভোটে কি এর কোনো প্রভাব পড়বে না তিনি জেনেই গিয়েছেন? অর্থাৎ এসআইআর যেভাবে সংগঠিত হচ্ছে উত্তরপ্রদেশে সেই প্রভাবেই কি তিনি জিতে যাবেন, নাকি অন্য কোনো স্ট্র্যাটেজি, একদম অন্য কোনো রাজনীতি, ঘুষপেটিয়া রাজনীতি, সেই ধরনের ব্যবস্থার মাধ্যমে তিনি জিতে যাবেন বলেই তার মধ্যে এই ধরনের একটা আধিপত্য, একটা অহংকার, একটা এই ধরনের মেজাজ তিনি দেখাচ্ছেন, যেটা আমরা একদম শঙ্করাচার্যের যখন স্নান যাত্রা সেটাকে নিয়েও দেখেছিলাম। তো সেই ব্যবহারটা আমরা কিন্তু এবার একদম প্রত্যক্ষ করলাম, যে ভাষণ মত দো, যার ছেলে মারা গিয়েছেন তার মাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভাষণ মত দো। অর্থাৎ এই সামগ্রিক প্রেক্ষাপট অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মানবিক জায়গা থেকে, এবং তার পরবর্তীতে অবশ্যই একদম সরাসরি যে উত্তরপ্রদেশে অযোধ্যায় রাম মন্দিরে যেভাবে তহবিল তছরূপ হয়েছে সেটাকে নিয়েও কোনো ধরনের কোনো এফআইআর রেজিস্টার হয়নি, কিন্তু অবশ্যই এই মুহূর্তে যেটা একদম বড় বড় করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে অভিযোগ তুললো ইন্ডিয়ান এক্সপ্রেস, অভিযোগ তুললো শুধু নয়, তারা প্রমাণ দিয়ে একদম ছবি আকারে ছাপিয়ে তাদের ফ্রন্ট পেজে বের করলো, সেটাকে নিয়েও তো কোনো ব্যবস্থা নেই। এবং অন্যদিকে একদম পবন খেরা প্রেস কনফারেন্স করে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তার নামেও এই ধরনের জমি দুর্নীতি নিয়ে কথা বলেছেন, এবং সম্রাট চৌধুরীর হাত থেকে যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা বেরিয়ে যাচ্ছে সেটাকে নিয়েও তো এই মুহূর্তে নরেন্দ্র মোদী, অমিত শাহ সম্পূর্ণ চুপ। আমরা জানি না কিভাবে সরকার চলছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, অবশ্যই মানুষ ডবল ইঞ্জিন এই শব্দটার উপর বিশ্বাস করছেন, এবং তাই জন্যই তো 20টার বেশি রাজ্যে এই ডবল ইঞ্জিন সরকারকে তারা এনেছেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কোথাও কি গিয়ে মানুষের বিশ্বাসে একটু হলেও টোকা লাগছে না? আপনারা বিচার করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।